সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আর সিয়াম সাধনার মাধ্যমে নিশ্চয়ই আপনিও নিজের আত্মশুদ্ধির চেষ্টায় মগ্ন রয়েছেন। আপনার এই চেষ্টা সফল হোক এই কামনা নিয়েই শুরু করছি পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি উম্মে সাবেরিনা, আর আমার সঙ্গে রয়েছেন একজন কর্মজীবী বোন, যিনি তার কর্মচাঞ্চল্য দিয়ে সারাটি দিন ভরে রেখেছেন। আমরা তার কাছ থেকেই শুনবো রমজানে তিনি কিভাবে তার কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন। চলুন পরিচিত হই অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। আপা, আমি চাইবো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি নিজেই আপনার নাম এবং পরিচয়টা বলুন। আচ্ছা, আমি লিখন রূপ। আমি টিচিং প্রফেশনে আছি। এছাড়া আমি একজন কালিনারি আর্টিস্ট, আর আমি বাংলাদেশ উইমেন কালিনারি অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, আর আমি স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ কালিনারি আর্টসের সাথেও সংযুক্ত আছি। অনেক ধন্যবাদ আপা। তো রমজান মাস যেহেতু সভাপতি, আমি জানতে চাইবো রমজানে আসলে আপনার দিন শুরু হয় কিভাবে? হ্যাঁ, রমজানে তো আমি শুরু থেকে বলছি, আমরা তো সেহেরি খেয়ে তারপরে নামাজ পড়ে তখন থেকেই তো অ্যাকচুয়ালি সকালটা শুরু হয়ে যায়। একটু হালকা আবার একটু ন্যাপ নিয়ে এই সকাল 7টা থেকে আমার শুরু হয় যে আমি আগে রমজান মাসে হয়তো আমার নাস্তাটা ওইভাবে প্রিপেয়ার করতে হয় না, যেহেতু সেহেরি খেয়ে শুই, তখন মানে আমরা চলে যাচ্ছি, আমার কর্মস্থলে চলে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এই আমার সেহেরি ইফতারি কি খাবো ওটা আমাকে আগে পরিকল্পনা করে যেতে হয়। ওই যখন আমি বাসা থেকে বের হই তখন আমি ইফতারির সব প্রিপারেশন গুলো আমি মোটামুটি রেডি করে রাখি। রেডি করে রেখে, কারণ এসে আমাদের কর্মস্থল থেকে এসে আমরা কিন্তু হাতে বেশি সময় পাই না, তো তখন ঝটপট যেন করতে পারি ওভাবে আমাকে প্রিপারেশনটা আমি আগে নিয়ে রাখি। নিয়ে রাখলে তারপরে এসে বাসাতে ইফতারি করে আবার এই নামাজ পড়ে আবার আমার পরের দিনের জন্য আমাকে আবার প্রিপেয়ার্ড হতে হয়। তারপরে যেহেতু আমি কালিনারি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি, ওখানেও আমাকে বিভিন্ন আমার রেসপন্সিবিলিটিস আছে, কাজ করছি, ওখানেও আমাকে সময় দিতে হয়। তো এভাবে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা সময় পরের দিনের স্কেজুল কিভাবে যাব, কতটা সময় ব্যয় করব, মানে আমি মানে কিভাবে রোজার দিন হলে ইফতারি কি করব, ইফতারি পরে সেহেরি একটা ব্যাপার থাকে, যেহেতু সবাই খাবে পরিবারের। সাংসারিক এই ব্যাপারগুলো আসলে মেয়েদেরকেই সব সময় দেখা যায় যে এই পরিকল্পনাগুলো করতে হয়, এবং টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, রান্নার বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। সংক্ষেপে কিভাবে করা যেতে পারে, হ্যাঁ, তাকে এই চিন্তাগুলো করতে হয়। হয় কি যে কর্মজীবী আর যারা বাসায় আছে তাদের পার্থক্য হচ্ছে তারা তো বাসাতেই থাকে, একটা সময় তারা ম্যানেজ করে নিতে পারে কিন্তু যে কাজটা তাদের মতো করে। আর আমরা যেহেতু আমাদের ম্যাক্সিমাম টাইমে বাসার বাইরে বেশি থাকা হয়, তো এই কারণে আমাদেরকে ওভাবে পরিকল্পনা করে চলতে হয় যেন এসে আমার কোনো সমস্যায় না পড়তে হয়। তো এই যে এতগুলো কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন, ফ্যামিলিতে সবচেয়ে বেশি সাপোর্ট কার কাছ থেকে পান? ফ্যামিলিতে অ্যাকচুয়ালি সবচেয়ে সাপোর্ট আমার হাজব্যান্ড, তো অবশ্যই আমার হাজব্যান্ডের কথা বলবো। তার মধ্যে এখন আমি একসময় আমি বলে নিই, আমি একান্নবর্তী পরিবারে ছিলাম। তো একান্নবর্তী পরিবারে থাকা কিন্তু অনেক সুবিধা আছে, কারণ তখন আমি আমার বাচ্চাগুলোকে কিন্তু আমার নিজেকে দেখতে হতো না, সবাই মিলে আসলে শাশুড়ি, তারপরে যারা ছিল আরো ফ্যামিলি মেম্বার, ওরা কিন্তু অনেক সাপোর্ট পেতাম। তো একটা টাইমে, এখন যেমন আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তারা নিজেরা করতে পারেন, তো যখন আমার প্রয়োজন ছিল তারা কিন্তু আমাকে সেই সাপোর্টটা দিয়েছে, যার কারণে বাসায় একসময় কি এসে খাবো, কি এসে সেটা আমার চিন্তা করতে হতো না। হ্যাঁ, হয় না যে সবসময় তো তারা বেঁচে থাকে না, তো এই টাইমটাতে আমাকে এই জন্য চিন্তা করে চলতে হচ্ছে। তো তখন আমার শাশুড়ি অবশ্যই সাপোর্ট করেছে, সে সাপোর্ট করাতে আমি সব দিকে আমি কিন্তু কাজ করতে পেরেছি। আর এছাড়া তার মধ্যে আমার হাজবেন্ড কোনো কিছুতেই সে কখনো আছে না যে হাজবেন্ডের সাপোর্টটা আমি বলবো সব মানে অনেক বড় একটা সাপোর্ট। অবশ্যই, কারণ হয়তো দেখা যাচ্ছে যে আজকে মানে ভালো লাগছে না, অথবা বাসায় একটা কিছু তৈরি করতে মন চাচ্ছে না, তখন বলে না ঠিক আছে আমরা আজকে বাইরে খেয়ে নেব, অথবা কিছু আনিয়ে নেই। তো এই যে সাপোর্টটা করা, এটা কিন্তু বিশাল বড় একটা হেল্প পাওয়া। তো এই জিনিসটা আমি পেয়েছি। আমার শাশুড়ি করেছিলেন যিনি এখন বেঁচে ছিলেন, আবার আমার হাজবেন্ডও করছে, আমার বাচ্চা কাচ্চারাও করছে। বাচ্চারা সাপোর্টিভ না হলে কিন্তু একটা মা করতে পারে না। হ্যাঁ, তো আমার বাচ্চারা বলছে আম্মু তুমি তোমার মতো ব্যস্ত থাকো, সমস্যা নেই, আমরা খেয়ে নেবো। আবার ওদেরটা আমিও তৈরি করে নিয়েছি, আবার যখন ওরা নিজেরাও বলছে আমরা নিয়ে খেতে পারবো,
দেখিয়ে দিয়ে যাও। তো বড় হয়ে যাওয়ার পর আসলে এই একটা সুবিধা তারা নিজেরা বোঝে। একটা কর্মজীবী মা তখনই সাকসেসফুল হয় যখন তার ফ্যামিলি সাপোর্টটা একটু স্ট্রং থাকে। তো মা শাশুড়ি প্রসঙ্গ যেহেতু আসলো, আপনি তো তাদেরকে পেয়েছেন রমজানে, তাদের সঙ্গে অনেক রমজান কাটানো হয়েছে। তো এখনকার মতো আসলে এত বেশি স্বাস্থ্য ঝুঁকি কিন্তু তখন হয়তো ছিল না। আগেকার মানুষ আসলে বাঁচতেনও অনেক বেশি, হয়তো বা স্বাস্থ্যকর খাবার খেতেন। তাদের ইফতারের অভ্যাসটা কেমন ছিল, খাদ্যাভ্যাসের দিকে যদি বলি, বিশেষ করে রমজানে আপনার মা বা শাশুড়ি তারা তো অতটা আসলে নিরোগও ছিলেন, তারা এত বেশি অসুখ বিসুখ এটা সেটা ছিল না হয়তো এখনকার মতো। তাদের খাদ্যাভ্যাসটা কেমন ছিল, আপনি কেমন দেখেছেন আপনার বিয়ের পরপর? হ্যাঁ, বিয়ের পরপর আমি যেটা বলছি, ওরা আসলে ভাজা, আমরা যেরকম আমাদের একটু স্পাইসি ভাজাটা থাকতেই হবে আমাদের, আমি দেখেছি আমার শাশুড়িদের কিন্তু তেমন একটা ভালো তরকারি রান্না হলো, ওরা কিন্তু ইফতারিতে একটু শরবতটা মুখে দিয়ে, খেজুরটা মুখে দিয়ে ওরা আমি দেখেছি ডিরেক্টলি ভাতে, যেটা আমাদের কিন্তু সবই হচ্ছে। তখন বললো যে আমি এখন ভাত খাবো, পেঁয়াজু টেয়াজু আমি এগুলো পরে খাবো। দেখা গেছে খেয়েছে অল্প পরিমাণে, বাট হ্যাঁ পরে খেয়েছে একটু, মানে খাওয়া যেটা ঘুরে 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 খাওয়া। কিন্তু ওনারা ডিরেক্টলি আমি দেখেছি ভাতটাই বেশি প্রেফার করেছে যা রেঁধেছে। কিন্তু আমাদের বাচ্চারা দেখা গিয়েছে, অথবা আমরাও, মানে অসম্ভব, বাচ্চাদের ক্ষেত্রে তো অসম্ভব ইফতারিতে ভাত খাবে, এটা মনে হয় তারা কল্পনাই করতে পারে না। হ্যাঁ সেটাই, হ্যাঁ ওদের জন্য তো একটু আলাদা মেনু রাখতেই হয়। তবে এত মানে জাঙ্ক ফুড কিনে নিয়ে এসে আমি বলবো যদি বাসাতে তৈরি করা যায় হেলদি ফুড, তাহলে বাচ্চারা খাবে। বাচ্চাদেরকে সুন্দর করে তৈরি করে দিলে, আর অভ্যাস যদি বাসা থেকে তৈরি করে দেওয়া হয় বা অভ্যাস করা হয়, বাচ্চারা কিন্তু সেভাবে অভ্যাসটা তাদের গ্রো করবে। তো এইখানে বাবা মার ভূমিকাটা আমি বলবো অনেক, অবশ্যই পরিবারের ভূমিকা। তবে আমাদের শাশুড়ির আমলে তারা কিন্তু অত ঝামেলা করতেন না। ইফতারি একটা কিছু হলে হতো, একটা ভালো ইয়ে তো থাকবে, তরকারি তো রান্না হচ্ছে, রেগুলার করা হচ্ছে, তো যখন যেটা ছিল তারা সেটা দিয়ে কিন্তু খেয়েছে। সমস্যা হচ্ছে আমাদেরকে নিয়ে, আমরা তো সেভাবে পারছি না। আমাদের দেখা গেল যে একটু ভাজা টাজা না হলেও হচ্ছে না, একটু হেলদি ফুড করে রাখছি, তারপরে আমরা হয়তো খাচ্ছি, তো এভাবে আর কি। এরপর যদি বলি যে আসলে 11 মাস অপেক্ষার পর তো রমজান মাস আসে, আমরা সবাই চাই একটু ধর্মের বিষয়ে, আমরা আসলে ধর্মভীরু যদি এক কথায় বলতে চাই, একটু ধর্মকর্ম কাজ করি, যতই কাজ করি না কেন তারপরও একটা ভীতি কিন্তু নিজের মধ্যে কাজ করে। আমার মনে হয় রমজান মাসে একটু বেশিই কাজ করে। আমরা অনেক কাজ সামলেও চাই যে একটু কোরআন তেলাওয়াত করি বা নামাজ করি, বা আরো কিছু এক্সট্রা যদি কিছু করা যায়, যদি আরেকটু আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। আপনি এই কাজগুলো আসলে কখন করে থাকেন? কাজের মধ্যে থেকেও তো নিশ্চয়ই? না না না, তা তো হ্যাঁ, কর্মস্থলেও কিন্তু পড়া যায়। এবং রমজান মাসে আমি জানি সবখানেই কিন্তু নামাজের জন্য আলাদা কিন্তু সুযোগ দেয়। হ্যাঁ, আর আমাদের এটা অ্যাকচুয়ালি আমি বলবো এটা একটা প্র্যাকটিস। যেমন ছোট কাল থেকেই কিন্তু আমরা যেখানে বড় হয়েছি, আমরা কিন্তু আমাদের পাড়াতে মসজিদ ছিল, হ্যাঁ মাদ্রাসা ছিল। একদম ছোটকালে কিন্তু আমরা হাতে খড়িটা শিখে নেই, আলিফ বা তাসা। পরে আমাদেরকে বাসাতে হুজুর রাখা হলো, তো হুজুরের কাছে আমরা কোরআন খতম দিয়েছি। স্পেশালি দেখা যেত যে রোজার টাইমে তো একটু বেশি করে পড়া, কোরআন তেলাওয়াত করা। আবার রোজার টাইমে দেখা যেত যে মানে আম্মারাও বলতো যে কোরআন খতম দিতে পারলে অনেক সওয়াব। তো আমরা অপেক্ষা করতাম, আমরা কিন্তু এভাবে পড়তাম, সব ভাই বোন মিলে পড়তাম, কে কত পারা এগিয়ে গেল, কে কত পার পড়লো, ভাবে কিন্তু আমাদের কোরআনটা এভাবে করা হয়েছে। হ্যাঁ, আবার অনেক খতমও দেওয়া হয়েছে আমাদের। তো সেভাবেই প্রতি রোজার মাসে দেখা যায় যে ইউজুয়ালি জোহরের পরে অথবা আসরের আগে একটা টাইম করে যতটুকুই পারি আমরা আধা পারা, এক পারা ওইভাবে পড়ে রেখে দিচ্ছি। এভাবে করে প্রতিদিন একটু একটু করে পড়লেই কিন্তু একটা কোরআনের চর্চাটাও থাকে, কোরআনটা খতমও দেওয়া যায়, আর প্লাস আপনার মনটাও একটা একটা হালকা অনুভব হয়, এবং মনে হয় যে অনেক ভুলের মধ্যেও কিছুটা বোধহয় ভালো করতে পারলাম, ভালো করছি। আর আমাদের সারা বছর আসলে ওভাবে যদি নাও হয়, কিন্তু স্পেশালি রোজার দিনে আমরা কিন্তু কোরআনটা নিয়ে বসি, সেটাই না হলে কিন্তু একটা মানে অশান্তি লাগে। তারপরে হ্যাঁ দেখা যায় যে মনে খুঁতখুত লাগে, আজকে একটু কোরআন পড়তে পারলাম না, একটু কোরআন শরীফটা আছে কালকে মানে পড়বো, মানে এইভাবে হয় না অনেক সময় কাজে অথবা একটু বাইরে চলে যাওয়া হলো, ওই টাইমটা ইয়ে হলো, তো সেভাবে। তো ইফতারিতে আসলে এখন আপনার খাদ্যাভ্যাসটা কিরকম যদি একটু জানতে চাই? আচ্ছা, ইফতারিতে অ্যাকচুয়ালি এখন সবারই আমি বলবো যে খাদ্যাভ্যাসটা একটু মানে আমরা দেখবো সারাদিন যেহেতু আমাদের স্টমাকটা
এমটি যাচ্ছে, আমরা শুরুতেই ভাজা পোড়া দিয়ে শুরু করব না। আমাদের অবশ্যই একটা যদি খেজুর দিয়ে আমাদের শুরু করতে হবে, তারপর আমরা যদি একটা শরবত রাখি, আর সেই শরবতে যদি আমরা একটু চিয়া সিড অথবা ওই যে ইসবগুলের ভুসি আমরা যদি এগুলা দিতে পারি খুব ভালো। তার মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ফ্রুটস খেতে হবে। এখন সামারে অনেক ভালো ভালো ফ্রুটস আছে, একটা ফ্রুটস একটা প্লেট আমাদের রাখতে পারি, আমরা একটু চিড়া দই আমরা কিন্তু এগুলা খেতে পারি। আমি ইফতারিতে সবসময় ভাজা পোড়া তো একটু সবাই খেতেই চায়, একদম ভাজাটা কিন্তু অ্যাভয়েড করা যায় না, আমরা যত মুখে বলি। তো ভাজা পোড়াটা অবশ্যই থাকবে, সাথে যদি থাকে, হ্যাঁ অনেকে একদম খায় না, যারা অনেক হেলথ সচেতন তারা কিন্তু ভাজা জিনিস রাখেই না। তারপরে যদি রাখে আমি বলবো অল্প পরিমাণে রাখুক, কিন্তু সাথে আপনার এই ফ্রুটসটা, তারপরে চিয়া সিড দিয়ে একটা ডেজার্ট তৈরি করতে পারে, তারপরে খেজুর, এগুলো প্রচুর পরিমাণে পানি জাতীয় যে ফলগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। কর্মজীবন কত বছর চলছে? আমার প্রায় অলমোস্ট 23 বছর হচ্ছে। আমি 2 বছর কর্পোরেট জব করেছি, তারপরে আমি টিচিং প্রফেশনে আমার 23 বছর হলো। তারপরে পাশাপাশি আমি রান্নার জগতও আছি। প্রায় আমার 2015-16 রান্না তো করি অনেক আগ থেকেই, কিন্তু আমি প্রফেশনালি রান্না করছেন বা রন্ধনশিল্পী হিসেবে আত্মপ্রকাশ 15-16 সেটাও আমার প্রায় 12-13 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো সবই আমি চালিয়ে যাচ্ছি পাশাপাশি। আচ্ছা, রান্নার প্রসঙ্গ যেহেতু আসলো, তাহলে আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে সেহরিতে আসলে খুব শর্টকাটে কেউ যদি সেহরিটা সারতে চায়, সেক্ষেত্রে কি ধরনের রান্না তারা করতে পারে? আচ্ছা, যদি শর্টকাটে করতে চায় তারা একটা মিক্সড একটা সবজি রাখতে পারে, একটা আর হালকা মশলা দিয়ে ওরা একটা চিকেন রাখতে পারে, যেটা মানে এটা প্রোটিন গেল। সবজি একটা সবজি যদি করে তাহলে সেই সবজিটাতেও হবে। আবার অনেকে যদি টোটালি স্কিপ করতে চায় তখন তারা ওই যে আপনার মিক্সড যে একটা মানে সিরিয়াল আছে, হ্যাঁ, সব ফ্রুটস দিয়ে একটা ওই যে যেটাকে আমরা কর্নফ্লেক্স বলি, দুধ দিয়ে ফ্রুটস দিয়ে একটা কমপ্লিট একটা ডিশ, ওটা ওরা তার তৈরি করে নিতে পারে। ওটার ভিতরে একটু মানে কেউ যদি ভাতটাকে স্কিপ করতে চায়, স্কিপ করতে চায়, তখন তারা একটা এরভাবে একটা সিরিয়াল যদি খেতে পারে ফল ফ্রুটস দিয়ে। হ্যাঁ, নরমালি আমরা যেটা ব্রেকফাস্টে অনেক সময় নিয়ে থাকি, সেটাই সেহরিতে নিয়ে নিলে কিন্তু দুধও পাচ্ছে, পুষ্টি পাচ্ছে, সব দিক থেকে ফ্রুটস পাচ্ছে। ফ্রুটস গুলো গেল, আবার বিভিন্ন নার্স যাচ্ছে যেটা সারা দিনে একদম বুস্ট আপ করতে সাহায্য করবে। দুধটা রাখতে পারে, দুধ 1 গ্লাস খেতে পারে, আর ফল টল খেতে পারে, আমি সেটাই বললাম। আর যারা ভাত খাবে তারা হালকা সবজি হালকা মশলা দিয়ে, কারণ পরের দিন যেহেতু সারাদিন উপোস থাকতে হবে, অ্যাসিডিটি যেন না করে, একটু কম তেলে, অবশ্যই কম তেলে হালকা মশলা রান্নাগুলো করতে পারে, হালকা একটু বাগার দিয়ে। আর তারপরে ওরা একটু, আমি বললাম যে মুরগির তরকারিটা খেতে পারে, যেটা আমাদের প্রোটিনটা যাবে যারা ভাত খাবে। আর যারা জাস্ট ইয়ে খাবে তারা 1 গ্লাস দুধ খেতে পারে, অথবা যে সিরিয়াল, বিভিন্ন ফল টল দিয়ে একটা সিরিয়াল খেতে পারে, তৈরি করে রেখে দিল। জাস্ট অ্যাকচুয়ালি আমাদের সেহরির টাইমে কিন্তু অত সময় পাওয়া যায় না, আর তখন একটু অনেক সময় একটু অলসতাও কাজ করে, ওটা রেডি করে রেখে দিলে তখন ঝটাপট করে খেয়ে নিয়ে তারপরে নামাজটা পড়ে আবার একটু রেস্ট নিল বা যে যার কাজ শুরু করলো। আর যদি ইফতারটা বলি, ভাজা পোড়া ছাড়া কি করা যেতে পারে? আচ্ছা, ইফতার ভাজা পোড়া ছাড়া আমি সেটাই বলবো, চিড়া দই, অবশ্যই খেজুরটা রাখতে হবে, এটাতে হাই প্রোটিন আছে। তারপরে চিয়া সিডটা অবশ্যই মানে রাখতে পারে, তো মানে খাওয়ার মধ্যে একটু ভিজিয়ে দিতে পারে, যেটা এটা সুপার ফুড, এখানে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন সব যাচ্ছে, খেজুরেও কিন্তু আমরা তা পাচ্ছি। তারপরে সাথে একটু ফ্রুটস, অবশ্যই পানি জাতীয় ফ্রুটসগুলো আমাদের খেতে হবে। এখন তরমুজ আছে, তারপরে নাশপাতি, এগুলোতে প্রচুর পরিমাণে পানি আছে। ফ্রুটস যদি একটা ফ্রুট ককটেল যদি বানানো যায় আর 1 বাটি পেট ভরে খাওয়া যায়, খুব ভালো হবে। আবার চিড়া আছে, অনেকে একটু চিড়া ভিজিয়ে রেখে, চিড়াটা কিন্তু যদি আমরা দইয়ের সাথে খাই, হ্যাঁ, তো এটাও কিন্তু মানে খেলে একদম মানে ভাতের মতো, এটা কিন্তু যথেষ্ট পেট ভরে। আর ছোলা খেতে পারে, কিন্তু ছোলা কিন্তু এখন সিদ্ধ করে, মানে কোনো মশলা ছাড়া সিদ্ধ করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ছোট ছোট করে ওই যে আদা গ্রেট করে দিয়ে একটা ওইটা খেলে, এটা অনেক হেলদি। হ্যাঁ, তো এটাও খেতে পারে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, অনেক শক্তি যোগায়। এটাও কিন্তু মানে কর্মক্ষম রাখতে সারাদিন পরে আমাদের স্টমাকের জন্য ভালো। এভাবে সে কিন্তু খেতে পারে, ভাজাটা একদম টোটালি অ্যাভয়েড করে। তার মানে ভাজা পোড়া ছাড়াও মানে অনায়াসেই কিন্তু ইফতারটা আমরা সেরে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপা, অনেক ধন্যবাদ, অনেক কথা শুনলাম, নিশ্চয়ই আমার দর্শকদের কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ, আজকে এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছে। নিশ্চয়ই আবার দেখা হবে অন্য কোনো পর্বে।
হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে এরকম একটা প্রোগ্রামে আমি এসে কিছু বলার জন্য। যদি কেউ উপকৃত হয় শুনে তাহলে ভালো লাগবে। হ্যাঁ, সার্থকতা লাগবে। আর আমি সবাইকে, মাই টিভির সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী। আজও আমাদের সঙ্গে একজন কর্মজীবী বোন ছিলেন, যিনি তার সারাদিনের কর্মপরিকল্পনা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। নিশ্চয়ই এ থেকে আপনারাও আপনাদের দিনের রুটিনটা সাজাতে বেশ উপকারী হবে এবং আপনারাও কিছু জানতে পারলেন। আবারও দেখা হবে আগামীকাল একই সময় একই পর্বে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ, সুন্দর, নিরাপদ থাকুন এবং অবশ্যই মাই টিভির সাথে থাকুন। বিদায় নিচ্ছি আমি উম্মে সাবেরিনা। আল্লাহ হাফেজ।